দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন রহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং লিটন নন্দী, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার মুশতাক আহমেদ, উপদেষ্টা আইডিসিআর। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব ছাত্র আন্দোলন, এই গত কয়েকদিনে যে আন্দোলন হলো ঢাকা এবং ঢাকার বাইরে, এবং গতকাল থেকে অধিভুক্ত 7 কলেজ নিয়ে। তো এই আন্দোলনের শুরুতে আমি বদিউজ্জামান সোহাগ আপনার কাছে জানতে চাই, এই যে আন্দোলনটা হলো, এই সার্বিক মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? না দেখুন, আসলে আমরা জানি যে গত 1 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে ছাত্রদের তো একটি ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটি তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু সরকার এই বিষয়টি উপলব্ধি করেই কিন্তু যে সকল শিক্ষার্থীদের পরীক্ষাগুলো স্থগিত ছিল এবং তারা কয়েকটা পরীক্ষা দিছে, এরকম কয়েকটা পরীক্ষা স্থগিত ছিল, সেই পরীক্ষাগুলো নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। এবং আমরা দেখেছি যে আপনার এই কারণেই কিন্তু বিসিএস পরীক্ষাও কিন্তু পিছানো হয়েছে, যাতে যে সকল ছাত্রছাত্রীরা মানে আংশিক পরীক্ষা দিয়ে রয়েছে তারা যাতে পরীক্ষাগুলো দিয়ে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট নিয়ে হলেও যাতে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে সরকার এই একটু মানে সুযোগ দেওয়ার ফলে কতিপয় শিক্ষার্থীরা তারা আবার আন্দোলন শুরু করে দিল যে হলগুলো খুলে দিতে হবে, এবং হল খুলে দিতে হবে। এখানে আমরা জানতে পারলাম যে কয়েকটি জায়গায় যে ছাত্ররা তারা নিজেরাই হলে উঠে পড়ছে। হ্যাঁ, তাই সেই কারণেই আজকে আবার দেখলাম যে সরকারের তো একটা নিজস্ব প্ল্যান রয়েছে। আমরা গতকালকে দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি রয়েছে, এবং এর রেশিওটা কিন্তু আসলে খুব কাছাকাছি, যার কারণে আমরা বুঝতে পারছি না যে আসলে খোলার পক্ষে লোক বেশি না বন্ধ রাখার পক্ষে লোক বেশি। কারণ গতকালকে আমরা সিপিডির যে একটা সেমিনার হয়েছে সেখানকার আমরা একটা সার্ভে রিপোর্টও আমরা দেখেছি। তা এক অংশ চাচ্ছে যে খুলে দেওয়া হোক, আর এক অংশ বলছে যে খুলে দেওয়া। 60% অভিভাবক মনে করে স্কুল কলেজ খুলে দেওয়ার পক্ষে, আবার 54% মনে করে যে তারা তাদের বাচ্চাদেরকে অনিরাপদ ভেবে স্কুলে পাঠাবে না। এবং এখানে দেখুন শিক্ষকদের একটা মতামত রয়েছে, ছাত্রছাত্রীদের একটা মতামত রয়েছে, এবং যে ভার্চুয়ালি যে ক্লাসগুলো হচ্ছে সেখানে স্টুডেন্টদের এক ধরনের মতামত রয়েছে। তা আসলে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে একটু ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিতে হবে। কারণ আপনারা জানেন যে কোভিড-19-এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্ববাসী কিন্তু আসলে আমরা সবাই সাফার করেছি, এবং উন্নত বিশ্বে আপনারা দেখুন যে সেখানে কিন্তু এখনও এই মহামারীটা কিন্তু অনেক বড় আকারে রয়েছে। আমরা যেভাবেই বলি না কেন, সেটা জনগণের কারণে বলি বা সরকারের কারণে বলি, যাকেই আমরা ক্রেডিট দিই না কেন, আমরা কিন্তু এই মহামারীর থেকে মানে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা মানে কি বলে আক্রান্তের হারটা কম ছিল, সে যে কারণেই হোক না কেন আমরা সরকারকে এজন্য ক্রেডিট দিই বা না দিই, মানুষ তো ভালো আছে। মানুষ তো আজকে আমাদের অন্যান্য যে কথাটি আমরা বলি যে আমাদের ব্যবসা বাণিজ্য অন্যান্য সকল অ্যাক্টিভিটিসগুলো চলছে। কিন্তু আপনি যে বলছিলেন যে পরীক্ষা নেওয়ার বিষয়টা, আমি একটু লিটন নন্দীর কাছে জানতে চাই যে হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়াটা কি আসলে খুব যৌক্তিক? না, আমি আপনাকে বলি যে এখানে কিন্তু যে পরীক্ষাগুলো আংশিক বন্ধ ছিল সেইগুলো, না আমি ইউনিভার্সিটিগুলো যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর সব পাবলিক ইউনিভার্সিটি, কলেজটা আমি সেটা যদি আপনি বৃহৎ স্টেজে বলেন তাহলে কিন্তু হ্যাঁ হলগুলো খুলে দিতে হবে, কারণ অনেক সে মফস্বলের ছাত্ররা রয়েছে। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে ছাত্ররা কিন্তু মেসে বা আত্মীয় স্বজনের বাসা বাড়িতে এখন সেইটা কি এই পরীক্ষাটা দিয়েছে ইউনিভার্সিটির আশেপাশে থেকে মেসে থেকে আসলে পরীক্ষা নেওয়াটা যৌক্তিক কিনা? আপনি মানে সবাই বললেন, প্রথমত দেখুন যে প্রথম থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা বিভিন্ন কলেজগুলোতে এই ধরনের একটা সংকট ছিল। প্রথম আমরা দেখলাম কি এই করোনাকালীন সময় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হলো, কিন্তু মানে এটা আসলে সংখ্যায় না। ধরেন খাগড়াছড়িতে এমন কিছু গ্রাম আছে যেখানে পাশে তার কথা বলতে 3-4টা গ্রাম পার হয়ে নেটওয়ার্কের কাছে আসতে হয়। ওই গ্রামে যদি একজন স্টুডেন্টও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, আর আপনি যদি বলে একজনের জন্য কিনা, একজনের জন্য গুরুত্বপূর্ণ, আপনি সবার কাছে এটা ইনশিওর করতে পারছেন কিনা, সকলের ডিভাইস ছিল কিনা। হ্যাঁ, তো প্রথম থেকে এক ধরনের মাঝে মাঝে হুটহাট সিদ্ধান্ত হচ্ছিল। পরবর্তীতে আপনি যে আলাপটি করছিলেন যে তারা ক্যাম্পাস না খুলেই পরীক্ষার এক ধরনের নির্দেশনা দিয়েছেন, এটি নিয়ে আমাদের ছাত্র সংগঠনগুলো, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন তারা আন্দোলন করেছিল যে হল না খুলে আপনি পরীক্ষা দিতে পারেন না। কারণ ঢাকা শহরের বাস্তবতা কিন্তু আপনি জানেন
যে এখানে প্রথমত যে ব্যাচেলারদের ভাড়া দিতে চায় না, এত সংখ্যক শিক্ষার্থী 5,000 শিক্ষার্থী যখন যদি ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5,000 শিক্ষার্থী সে থাকবেন ফোর্থ ইয়ার এবং মাস্টার্স, এই 5,000 শিক্ষার্থী এসে উইদাউট নোটিস কিভাবে কখন বাসা ভাড়া নেবেন, আর কোন একজন আত্মীয়র বাসায় উঠে, এখন সবার সেই সক্ষমতা আছে কিনা, সক্ষমতার চেয়ে বড় এই মানে ওই environment আছে কিনা? সময় তো আসলে সবাই অ্যালাউ কেউ করবে অ্যালাউ করছে না। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়তো মেয়েরা, ছেলেদের চেয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তো মেয়েরা। তো ওই সময় একটা প্রধান ইচ্ছে যে আপনি আসলে পরীক্ষা নেবেন এবং একটা ফাইনাল পরীক্ষা, সেটা আপনি হল বন্ধ রেখে এটা করতে পারেন না। এটা যেমন একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে দেখেন আপনার বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা আমরা বুঝি, সোহাগভাই স্টুডেন্ট রাজনীতি করেছেন, আমি করেছি। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 80% অধিক স্টুডেন্ট কিন্তু তার জীবন জীবিকা নির্বাহ করে টিউশনের টাকা দিয়ে। এখন এই সময় সে সবচেয়ে যে ব্যাপকতাটা পড়েছে, যখন এই করোনার কারণে, স্বাভাবিকভাবে করোনার কারণে যখন টিউশনগুলো বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু এই বিশাল অংশে গ্রামীণ এবং মফস্বলের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু একটা ব্যাপক অর্থনৈতিক এবং সামাজিক সংকটে পড়েছে। সামনে বিসিএস দিবে, বিভিন্ন পরীক্ষা দিবে, কিন্তু তারা এই টাকার যোগান পাচ্ছে না। হয়তো অনেকের পরিবার থেকে তার টাকা আনার প্রয়োজন হয়নি, টিউশনি দিয়ে সে তার জীবন মানে ফার্স্ট ইয়ার থেকে হয়তো তার ছাত্রত্বকে কন্টিনিউ করেছে। এই যে সংকট, এই সংকট মানে আপনি আসলে বলতে পারেন, এখানে আসলে অনেক সমালোচনা করা যায় যে আপনার বাণিজ্য মানে মেলা হওয়ার সময় আপনার করোনা সংকট হচ্ছে না, আমি অন্য কোনো প্রোগ্রামের সময় করোনা সংকট হচ্ছে না, কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হচ্ছে তখন বারবার এইটাকে সামনে আছে। আমরা জানি করোনা নিয়ে আমাদের আরো কিছুদিন বাস করতে হবে, আমি জানি না কবে টিকা আসছে, টিকা আরো মানে একটা এরকম মহামারী আসলে আমাদের অন্তত 2 থেকে 3টা বছর, আমি যে সর্বনিম্ন বলি, আমাকে এইটার সাথে বসবাস করতে হবে। এবং এইটি সোহাগবার সাথে কথা হলো, আমাদের বাংলাদেশের এইটা একটা পজিটিভ দিক, ইতিবাচক দিক বলবো, আমাদের জনগণ কেন জানি তার মতো করে সে তার করোনাকে কিন্তু মোকাবেলা করেছে। শ্রমজীবীর এক ধরনের মোকাবেলার সামর্থ্য আছে, কৃষকের এক ধরনের মোকাবেলার সামর্থ্য আছে, তো সে কিন্তু তার মতো করে জীবন জীবিকার সাথে মোকাবেলা করে নিয়েছে। তো আমি মনে করি যে আসলে যত দ্রুত সম্ভব হলটা খুলে দেওয়া উচিত, কিন্তু কিছু বিষয় গুরুত্বপূর্ণভাবে মনে রাখা উচিত, যেটা আমার একটু বলবো। আসলে হল খোলার ক্ষেত্রে প্রথমত যেটি করা উচিত সেটি হচ্ছে গণরুম কনসেপ্টটাকে বিলুপ্ত করতে হবে। মানে সেটাকে আসলে রাতারাতি সম্ভব হবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে নিচ্ছি। আমি একটু অনলাইনে ডক্টর মুশতাক হোসেনের সাথে যুক্ত হতে চাই। ডক্টর মুশতাক হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। ডক্টর মুশতাক, আমি একটু জানতে চাচ্ছি যে হল খুলে দেওয়ার মতো পরিস্থিতি কি আসলে হয়েছে? আপনি তো একসময় ছাত্র রাজনীতি করেছেন, এখন স্বাস্থ্য নিয়ে কাজ করেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তো আপনি তো আসলে দুই বিষয়টা নিয়েই খুব এক্সপার্ট। তো আপনার কাছে জানতে চাই যে হল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? ধন্যবাদ। আমি এখানে আমার ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড আমার আছে, এই বিষয়ে আমি ছাত্র রাজনীতির বিষয়ে কোনো কথা বলবো না। সেটার তো আমার পুরনো পরিচয় তো মুছে দেওয়া যাবে না, বুঝতে চাই না। আমি এখানে জনস্বাস্থ্যের অভিজ্ঞতা থেকে কিছু বলবো। প্রথমে হচ্ছে যে আমাদের অবজেক্টিভটা আমাদের বলতে হবে। অবজেক্টিভ হলো আমি শিক্ষা প্রতিষ্ঠান খুলবো। দ্বিতীয় হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্যে আমাদের জনস্বাস্থ্য পরিস্থিতি কি বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এই ইউরোপে এবং আমেরিকাতে বিশেষ করে বাচ্চাদের স্কুল খুলবার জন্য অনেক চাপ সৃষ্টি হচ্ছিল, কারণ সেখানে স্কুল শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনা না, যারা নিম্ন আয়ের মানুষ তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে রেখে কাজে যান। স্কুলে তা বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়, তাদের বই দেওয়া হয়, শিক্ষা উপকরণ দেওয়া হয়, অনেক সামাজিক সহায়তা স্কুলের মাধ্যমে হয়। তো তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে সংক্রমণের কোন পরিস্থিতিতে সেটি হতে পারে। তখন তারা বলেছে যে শনাক্ত হওয়ার হার যদি শতকরা 5-এর নিচে পরপর 2 সপ্তাহ থাকে তাহলে এগুলো খুলে দেওয়া যায়। সেই বিচারে আমরা বলবো বাংলাদেশে গত 19শে জানুয়ারি থেকে আমাদের করোনা রোগী যত পরীক্ষা করা হচ্ছে তাদের শনাক্তের হার 5-এর নিচে আছে, আজকে প্রায় 4 সপ্তাহ। সেই ক্ষেত্রে এটা সেই পরিস্থিতি যে আছে সেটা বলা যাবে। কিন্তু তারপরে আপনি পরিস্থিতি থাকলে তো হুট করে সব খুলে দিতে পারেন না। যেমন যখন এই সমস্ত যাতায়াত আমরা নিয়ন্ত্রণ করলাম, ঘরে থাকা কর্মসূচি, যেটাকে লকডাউন বলে বলা হয়, লকডাউন কথাটা আমরা ব্যবহার করি না, একটা নিবর্তনমূলক বিষয় এবং ভীতি সঞ্চার করে, যে জন্য অনেকেই টেস্ট করতে ভয় পায়, যে টেস্ট করা যদি কেউ জেনে যায় তাহলে আমাদের বাড়িতে তালা মারবে পুলিশ এসে। যাই হোক, যখন হুট করে খুলে দেওয়ার কথা হলো আমরা কিন্তু তার স্বরে প্রতিবাদ করেছি যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যে গার্মেন্টস খুলে দেওয়া, হাট বাজার খুলে দেওয়া, ঈদের আগে বিপণী বিতান খুলে দেওয়া, যে খুলতে মানে আবার জনস্বাস্থ্যের যে ব্যবস্থা শুধুমাত্র সায়েন্সের উপর নির্ভর করে না। মানুষের জীবন জীবিকাকে যদি আমি সংকটে ফেলি তাহলে কিন্তু জনস্বাস্থ্যের উপরই ক্ষতিকর প্রভাব পড়ে। ইকোনমির উপরে যদি আমি
প্রভাব পড়ে, তাহলে কিন্তু জনস্বাস্থ্যটা খারাপ হয়ে যায়। মানুষের ইনকাম কমে গেলে সে কিন্তু স্বাস্থ্য রক্ষা করতে পারে না। তখন বলেছি হুট করে খুলে দেওয়া যাবে না, ধাপে ধাপে খুলতে হবে এবং পরীক্ষামূলকভাবে কয়েকটা কারখানা খুলে, যেখানে কারখানায় যথেষ্ট জায়গা আছে শ্রমিকদের কাজ করার, স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে কিনা, সংক্রমণটা কেমন হয় 14 দিন দেখেন। 14 দিনের একটা কোয়ারেন্টাইন পিরিয়ড, যারা যেই কারখানা খুলবেন তাদের শ্রমিক, কর্মচারী, মালিক একসঙ্গে এক জায়গায় থাকেন 14 দিন। তাদের মধ্যে যদি কেউ সংক্রমিত হয় তাহলে তাদেরকে আলাদা করে রাখে। কাজে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ খোলার বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে সর্বপ্রথম যে সমস্ত বিশ্ববিদ্যালয় শহরের বাইরে আছে এবং পূর্ণ আবাসিক সুবিধা আছে, যেমন জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বা কৃষি বিশ্ববিদ্যালয় বা কোনো কোনো আপনার এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাইরে আছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেখানকার ছাত্র, শিক্ষক, কর্মচারীদের স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, তারা কিভাবে রোগী শনাক্ত করবে, এবং সেখানকার যে মেডিকেল সেন্টারগুলো আছে সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে নিয়ে একটা ওরিয়েন্টেশন করা দরকার, ট্রেনিং দেওয়া দরকার ছাত্র, শিক্ষক, কর্মচারীদেরকে যারা সেখানে থাকেন, তারা কিভাবে এইগুলো শনাক্ত করবেন এবং কোথায়, এবং একটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা। একটা হলে যদি আপনার এখানে সংক্রমণটা হয়, তাহলে যে আইসোলেশন যাবে নিকটস্থ হাসপাতালের সঙ্গে কথা বলা, এবং একটা হলে যদি এমন ভাবে হল এবং ক্লাসে করতে হবে, ক্লাস্টার করায় 5 জন ছাত্র একসাথে ঘুরবে, তাদের মধ্যে কেউ যদি সংক্রমিত হয়, এই 4 জন কোয়ারেন্টাইনে যায়, পুরো ক্লাস যেন কোয়ারেন্টাইনে বন্ধ করতে না হয়। এইভাবে খুঁটিনাটি বিষয়গুলো আছে। যদি আমি এই মুহূর্তে খুলতে চাই তাহলে এই কাজগুলো করতে হবে। আরেকটা হচ্ছে পয়সা খরচ করতে হবে। এখানে যে গাদাগাদি করা ক্লাস, এই ক্লাসে কিন্তু আপনি এই প্রতিদিন করতে পারবেন না, তাহলে আপনাকে এক্সট্রা ক্লাস করতে হবে, এক্সট্রা শিক্ষক প্রয়োজন হবে, জায়গা তৈরি করতে হবে, এখানে আপনি এক্সট্রা শিক্ষক পার্ট টাইম থেকে নিয়োগ দিতে হবে, এখানে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য, মনিটর করবার জন্য জনস্বাস্থ্য প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী প্রয়োজন হবে। তারা প্রত্যেকটা হল এবং ক্লাসরুমে পর্যবেক্ষণ করবে যে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা। এগুলোর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যে খরচ, এটা কিন্তু কোনো লস নয়। এটা বিনিয়োগ যদি করেন আপনি লক্ষ লক্ষ টাকা ক্ষতি থেকে এড়াতে পারবেন এবং জাতি উন্নয়নে অবদান রাখবে। এগুলো আমি মনে করি প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয় আবাসিক সুবিধা সহ যেগুলো আছে সেগুলো খুলে দেওয়া হোক, সেখানে মনিটর করা হোক, তারপরে ধাপে ধাপে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং তারপরে কলেজ, তারপরে হাই স্কুল এবং সবার শেষে শিশুদের প্রাইমারি স্কুল এবং কিন্ডারগার্টেন। এইভাবে ধাপে ধাপে যদি আমরা যাই তাহলে আমরা মানুষের মধ্যেও কনফিডেন্স আসবে, গার্জিয়ানদের মধ্যেও একটা আস্থা আসবে, ছাত্র, শিক্ষক, কর্মচারীদের মধ্যে একটা আস্থা আসবে এবং তারা অভ্যস্ত হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। হ্যাঁ, এটা অনেক যুক্তি হতে পারে যে এইসব ছাত্র, শিক্ষক, কর্মচারী কেউ তো এখন কোয়ারেন্টাইনে নাই, তারা বাজারে যাচ্ছে, ঘুরছে। মুশতাক ভাই, আপনার কাছে আরেকটা জিনিস একটু জানতে চাই। মুশতাক ভাই, আরেকটা জিনিস জানতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7টা কলেজের ব্যাপারে আজকে যে সিদ্ধান্তটা হলো যে হল না খুলে তারা পরীক্ষাটা নেবে, এখন এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধিটা আসলে কিভাবে মানা সম্ভব, আপনার পরামর্শটা কি থাকবে? এক্ষেত্রে প্রথমেই হলো যাদের জ্বর আছে তারা আসবে না, তাপমাত্রা মেপে আনতে হবে, সবাইকে মাস্ক পরে আসতে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে পরীক্ষা কেন্দ্রগুলোতে। পরীক্ষার হলে এমনি তো ফাঁক করে বসা উচিত, সেই ফাঁকটা যেন অন্তত 1 মিটার হয়, বেশি হলে ভালো হয়। এবং প্রত্যেকটা পরীক্ষার ঘর পর্যাপ্ত ভেন্টিলেশন, আলো বাতাস চলাচলের উপযোগী থাকতে হবে। বদ্ধ ঘরে রাখা চলে, বদ্ধ ঘরে এয়ার কন্ডিশন চালানো খুবই বিপজ্জনক, কারণ বদ্ধ ঘরে অনেক মানুষ যদি থাকে একজনের কাছ থেকে, বদ্ধ ঘরে বাতাসটা যদি ভিতরে ঘুরতে থাকে, এয়ার কন্ডিশনে হোক কিংবা হিটিং হোক, সেখানে কিন্তু সংক্রমণ ছড়ায়। কাজে আমাদের বাংলাদেশের সুবিধা আছে, আমাদের এখন এত গরম পড়েনি যে এয়ার কন্ডিশন প্রয়োজন হবে কিংবা হিটিং তো দরকার নাই। কাজে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং যদি এর মধ্যে কি অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত আলাদা করে কোথায় নেওয়া হবে সেই জায়গাটা অ্যাম্বুলেন্স তৈরি করে রাখা, আইসোলেশন হাসপাতালের সঙ্গে কথা বলে রাখা, এই সব পরিস্থিতি করে কিন্তু করতে হবে। এবং যারা পরীক্ষা দেবে তাদের মাঝখান থেকে যারা সময় দিতে পারে তাদের ভলান্টিয়ার করে, বা বাইরে যারা আছে পরীক্ষার্থীর বাইরে, তাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া দরকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা, তারা কিভাবে এগুলো মানিয়ে চলবে। তাহলে মনে পরীক্ষা হতে পারে, স্বাস্থ্যবিধি মেনে চলে পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাজে আমরা বলবো না যে একেবারে ব্ল্যাঙ্কেট, এখানে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে যেখানেই হোক না কেন। আমরা যারা নিয়োগ পরীক্ষা হয়েছিল ব্যাংকের বা বিভিন্ন জায়গায়, আমরা এভাবে সুপারিশ করেছি স্বাস্থ্যবিধি মেনে কিভাবে সেই নিয়োগ পরীক্ষাগুলো হওয়া যায়, সেগুলো কিন্তু হয়েছে। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বদিউজ্জামান সোহাগ।
এতক্ষণ যে দেখুন, মোশতাক হোসেন যেটা বললেন যে এখানে মেডিকেল সেন্টার করা, একটা কোয়ারেন্টাইন সেন্টার করা, আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন, বা ঢাকা ইউনিভার্সিটির পক্ষে কি এটা আসলে আদৌ সম্ভব কিনা? দেখুন আসলে মোস্তাক ভাই যে কথাগুলো বলেছেন সবগুলো মেনটেন করা আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব না। আমি গতকালকের যে সিপিডির যে সেমিনারটা হয়েছে সেই নিউজটা আজকে আমি পত্রিকায় আমি পুরোটাই পড়েছি, এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে এই ধরনের বিভিন্ন সেক্টরের যারা রয়েছে শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, ছাত্র বা বিভিন্ন ধরনের যারা গবেষণা করছেন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনেকেই কথা বলেছেন, এবং শিক্ষা নিয়ে যারা বিভিন্ন ধরনের কাজ করেন তারা কিন্তু মতামত দিয়েছেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এক একটা মতামত দিয়েছে, এবং সরকার ইতিমধ্যেই সরকার বলুন বা বিশ্ববিদ্যালয়গুলো বলুন, আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্ট যারা যেসব শিক্ষার্থীদের ডিভাইস নাই তাদেরকে কিন্তু ডিভাইস সরবরাহ করেছে। এটি কিন্তু মানে অনেকে হয়তো এই জিনিসটা শুনলে অবাক হবেন, যে আমিও প্রথম যখন শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেটাকে সবাইকে দেওয়ার, সবাইকে না, যাদের প্রয়োজন আছে, যাদের প্রয়োজন আছে সবাইকে দেওয়া কি সম্ভব হয়েছে? হ্যাঁ, এবং তাদের এই বিশেষ পরিস্থিতি শেষে সেই ডিভাইস তারা ডিপার্টমেন্টকে ফেরত দিবে, এই ধরনের শর্তে তাদেরকে ডিভাইস দেওয়া হয়েছে। আমি জানি না এরকম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হয়েছে কিনা, তবে অবশ্যই আমাদের সমস্যা রয়েছে এবং সেই সমস্যার সমাধানের সম্ভাবনাও রয়েছে। আমরা যখন মানে সামগ্রিক অর্থে কথা বলি বা একদম সমষ্টিগতভাবে কথা বলি তখন কিন্তু আমরা সব ধরনের প্রবলেমগুলো নিয়ে কথা বলি, কিন্তু আমার মনে হয় অনেকগুলোই সমাধান করা সম্ভব, কারণ আমাদের যে সকল সমস্যা রয়েছে ঠিক সেই সমস্যা সমাধানের ক্যাপাসিটিও কিন্তু আমাদের মধ্যে অনেক বিল্ড আপ করেছে। কারণ একসময় তো এই বাংলাদেশে আসলে এই 4G বলেন বা 3G বলেন এগুলো ছিলই না। আজকে গ্রাম পর্যায়ে আজকে লিটন যে কথাটি বলেছেন অবশ্যই তার কথা যৌক্তিক, যে সেই বান্দরবনের একটা গ্রামে সেখানে আজকে 3G নেটওয়ার্ক বা 4G নেটওয়ার্ক আছে কিনা, কিন্তু একসময় তো ছিল না, আজকে কিন্তু আছে বাংলাদেশে। সেইটা বিশেষ সময় আমি ধানমন্ডিতে বসেও কিন্তু অনেক সময় ইন্টারনেট কানেকশন পাই না, সেটা কিন্তু বিশেষ পরিস্থিতি। তো সেগুলো আমাদেরকে মেনেই কিন্তু আমাদেরকে পথ চলতে হবে, এবং আমি মনে করি শিক্ষার্থীদের চাওয়াটাও কিন্তু যৌক্তিক, কিন্তু তাদেরকে সরকারের পক্ষ থেকে যারা শিক্ষা প্রশাসনে যারা রয়েছেন তারা সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে মোটিভেট করাটাও, কারণ তাদের মেন্টালি স্ট্রং রাখা, কারণ যেসব শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষাগুলো খুলে দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুবই দরকার। কারণ একটা শিক্ষার্থী সে অনার্স পরীক্ষা শেষ করেছে, হয়তো তার 2টা বা 4টা পরীক্ষা বাকি রয়েছে, এখন সে যদি বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে তাহলে কিন্তু তার একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। আসলে সরকারের কিন্তু সবার সমস্যাটাই দেখতে হবে, আবার সমাধানের পথটাও সরকার সমাধানের পথটাও বের করতে হবে। লিটন নন্দী, আপনারা বলছিলেন যে হল খুলে দিয়ে আসলে পরীক্ষাটা নেওয়া উচিত, হল খোলার জন্য আপনারা দাবি করেছেন বা আন্দোলন করছেন। হল খুলে দিয়ে যদি স্টুডেন্টরা ঝুঁকির মুখে পড়ে সেই দায়টা আসলে কে নেবে? কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আপনি এর আগের আলোচনা বলছিলেন যে গণরুমের কথা, আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটির গণরুম, সেখানে স্বাস্থ্যবিধি মেনে হলে সব স্টুডেন্ট থাকা কি আদৌ সম্ভব? দেখুন, এটি মানে মুস্তাক ভাই বলেছেন যে তার কথায় কিন্তু একটা বিশাল অংশ কভার এসেছে, যে এখানে শুধু বলা হচ্ছে যে এখানে যারা আন্দোলন করছেন মানে বর্তমান যারা ছাত্র নেতারা আছেন তারা বলছেন যে হল খুলে দিতে, এবং তাদের আরো কিছু শর্ত আছে যে হল খুললে কি কি করতে হবে। প্রথমত হচ্ছে যে হল খোলার ক্ষেত্রে আপনি, এবং তারা একটা দাবি তুলেছে অলরেডি আমি দেখলাম, যে প্রথম থেকে আপনি ভ্যাকসিন দিয়ে হলে ঢোকাতে হবে। এরা বলছেন যে এইটা অগ্রাধিকার ভিত্তিতে, যেহেতু এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্টুডেন্টকে ভ্যাকসিন হলে প্রবেশ করতে দিতে হবে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করুন তো দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের মাস্টার্স শেষ হয়েছে সেই শিক্ষার্থীদেরকে যদি, এবং মানে যারা আছেন, আমি যদি শুধু রেগুলার শিক্ষার্থীকে যদি বলি, তাদেরকে যদি আপনি আবাসনের মধ্যে যান, এবং কৃত্রিম সিট সংকট, এটা কিন্তু আপনি জানেন, এটা নিয়ে প্রচুর টকশো হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, যেখানে এক ধরনের কৃত্রিম সিট সংকট আছে। হ্যাঁ, এবং সিট সংকটটা করা হয় যেন এক ধরনের দলীয় রাজনীতির সংখ্যা বাড়ানোর জন্য, অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে আসলে গণরুমকে উচ্ছেদ করা সম্ভব কিনা, আমি বলবো অবশ্যই সম্ভব। প্রয়োজন যদি কোনো হলে এই সক্ষমতা না থাকে, দরকার হলে আপনি অস্থায়ী আবাসন তৈরি করেন, মাঠে আবাসন তৈরি করেন, তাও এমন কিছু না। অনেক আগে জগন্নাথ হলে একবার ভূমিকম্পের সম্ভাবনা হয়েছিল, জগন্নাথ হলের মাঠে তখন অস্থায়ী আবাসন করা হয়েছিল। আমার এই করোনাকালীন পরিস্থিতিতে আমার সেটি করতে হবে যদি আমার প্রয়োজন হয়, একটি বেড করে স্টুডেন্টের ওই যে নিরাপদ দূরত্ব রেখে আমার অস্থায়ী আবাসন করলে করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এই ক্ষেত্রে তাকে ব্যয় করতে হবে, কারণ সোহাগ ভাই যেটি বললেন আসলেই সত্য, যে একটা বিসিএস স্টুডেন্টরা যদি এই 4th ইয়ার বা মাস্টার যদি পরবর্তী বিসিএস না ধরতে পারে, হ্যাঁ শুধু বিসিএস না, শুধুমাত্র চাকরির যে কোনো চাকরির ক্ষেত্রে যদি না ধরতে পারে, কেউ বাইরে যে একজন স্কলারশিপ করবেন,
তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। একই সময় আমি যেটা বললাম তার ওই তাহলে এই হল খোলার ক্ষেত্রে মোস্তাক ভাই যেটি বলেন এই বিষয়গুলো যেমন একদম অসম্ভব না, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সক্ষমতার ঘাটতি রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলেই তার মেডিকেল সেন্টারকে আধুনিকরণ করে এবং প্রতিটা হলে একটা আইসোলেশন সেন্টার করে, মানে ধরেন আমি বলি 2-1টি হল বাদে যে হলগুলোর আকারে ছোট, কিন্তু অধিকাংশ হলের কিন্তু এই ধরনের সক্ষমতা। এখন আমি সাম্প্রতিক অবস্থায় জানি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কি অবস্থা, আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমরা যখন না, খুব পড়েছি বেশি যে ভালো তখন এটা অবস্থা খুব সেটা বেশি বলা যে যাবে না। ভালো অবস্থা তা নয়, সেটা একটু বলা দুটি যাবে না। একটু একতলা বাড়িয়েছে, কিন্তু সেটির ওই যন্ত্র মানে মানে একটা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল অবস্থা থাকা দরকার সেই ধরনের যুগোপযোগী বা আধুনিক কোনো যন্ত্রপাতিও নেই, বা ওরকম বেড বা শয্যা, ওই ধরনের বেড বা শয্যাও তেমন প্রাচুর্যতা নেই। তো আমি বলবো যে মেডিকেল সেন্টারকে আধুনিকরণ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে এইটা ঢাকার মেডিকেল বা বাংলার সাথে কথা বলতে পারে যে হল এই করোনাকালীন সময় প্রতিটা হলে একজন করে ডাক্তারকে অস্থায়ীভাবে করা, যে কোনো রকমের কিছু হলেই তাপমাত্রার সঙ্গে যেন ইমিডিয়েটলি ডাক্তারকে হেল্প করতে পারে, সেটার জন্য সে ডিএমসির হেল্প নিতে পারে, দরকার হলে ডিএমসি যারা ইন্টার্নিরত ডাক্তার রয়েছে তাদের সঙ্গে তারা একটা হেল্প করতে পারে। আমার মনে হয় এই প্রক্রিয়ার মধ্যে গেলে হল খোলা সম্ভব। এবং গণরুমকে অবশ্যই গণরুম, আপনি গণরুম এক রুমে 18 জন 20 জনকে রেখে এইটা কখনোই, এটা প্রথমে খুব যেটা অমানবিক ব্যবস্থা, কারণ বিশ্ববিদ্যালয় কিরকম একটি অমানবিক ব্যবস্থার মধ্যে দিয়ে যখন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী বেড়ে ওঠে তার যতটুকু সুকুমার বৃত্তি বিকশিত সম্ভাবনা থাকে ওই ফার্স্ট ইয়ারে গণরুমে মারা যায়। বদিউজ্জামান সোহাগ, এই যে ছাত্রদের আন্দোলন, এখানে আমরা ছাত্রলীগের উপস্থিতি খুব একটা দেখতে পেলাম না, দেখুন, ছাত্রলীগ তো সবসময়ই ছাত্রদের দাবির পক্ষে, তারা সবসময় যৌক্তিক আন্দোলনের পক্ষেই ছাত্রলীগ থাকে। এবং আজকে দেখুন, ছাত্রলীগের বর্তমান সভাপতি সেক্রেটারি আমরা জানি যে রাজশাহীতে তারা একটি কনফারেন্সে রয়েছে। তা আমি এই প্রোগ্রামে আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে আমি কথা বলেছি, এবং আমি জানি যে তারা এই সব বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছে। এবং আমরা অবশ্যই ছাত্রদের এই সমস্যাগুলো তো ছাত্রলীগ সবসময় আইডেন্টিফাই করে এবং তাদের পক্ষে কথা বলে, তাদের পাশে থাকে। এবং আমরা কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকেও তো হল খুলে দেওয়ার জন্য দাবি করা হয়েছে। কারণ হচ্ছে যে আমরা চাই যে যে সকল শিক্ষার্থীদের পরীক্ষাগুলো পেন্ডিং আছে তারা সেই পরীক্ষাগুলো দিয়ে ফেলুক। এবং আজকে যেভাবে আমরা এই যে সভা সেমিনার থেকে যে কথাগুলো উঠে আসছে যে একটা ক্যাম্পাস খোলার ব্যাপারে, যেমন মোস্তাক ভাই যে কথাগুলো বললেন, তো সেই বিষয়গুলো ও সেই পরিবেশ তৈরি করার জন্য সরকারকেও তো একটু সময় নিতে হবে। কারণ একে একে সমস্যাগুলো কিন্তু সমাধান করা হয়েছে, কারণ এই প্যান্ডামিকের সিচুয়েশন কিন্তু আমাদের সকলের কাছে নতুন। পুরো শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে ডাক্তাররাও কিন্তু ভয় পেত, সেখান থেকে আস্তে 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 কিন্তু এখন এটা আমাদের মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসছে। এবং আজকে বাংলাদেশে আমাদের সবচেয়ে হতাশার জায়গা যেটা ছিল একসময়, যে এই টিকা কবে আবিষ্কার হবে এবং সেই টিকা আবিষ্কার হলে আদৌ উন্নত বিশ্বর কাছ থেকে আমরা কবে পাবো, তো সেই জায়গাগুলো কিন্তু সরকারের বিচক্ষণতা বলুন বা যেটাই বলুন না কেন, আজকে কিন্তু আমরা সেই জায়গাগুলো ওভারকাম করতে পেরেছি। এবং আজকে আমরা জানি যে সাধারণ মানুষের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে কৃতজ্ঞতা জানানো হচ্ছে, ধন্যবাদ জানানো হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। এখন এই প্যান্ডামিকের কারণে আমরা যখন আমাদের রেমিটেন্স বেড়েছে বা আমাদের উৎপাদন হয়তো অব্যাহত আছে, এগুলো আমাদের যেমন মানে কি বলে আর কি, যে একটা পজিটিভ দিক বা আমাদের একটা কি বলে স্বস্তির জায়গা। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষতিও তো হয়েছে অনেক। সেই জায়গাগুলো আমরা অনেক আমাদের কি বলে আর কি, যে বিদগ্ধ মানুষকে আমরা হারিয়েছি এই এক বছরে। পাশাপাশি আজকে এই ক্যাম্পাসগুলো যে বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা আজকে 1 কোটি শিক্ষার্থী আজকে আমরা ঘরে বন্দী রয়েছে। এবং এখান থেকে আজকে আমরা জানি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলে তাদের যে মানসিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে, সবাই কি এই অনলাইনের শিক্ষা ব্যবস্থা থেকে তারা শিক্ষাটা নিতে পেরেছে কিনা, বা তাদেরকে আবার সাইকোলজিক্যালি তারা কোন পর্যায়ে রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু সরকারকে চিন্তা করতে হচ্ছে। যে কারণ হ্যাঁ আসবো লিটন নন্দী, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটি, আমি অন্যান্য ইউনিভার্সিটির কথা বাদ দিলাম, ঢাকা ইউনিভার্সিটি একটা সিদ্ধান্ত নিয়েছিল, তাদের অ্যাডমিশন টেস্টের একটা তারিখ দিয়েছিল এবং পরীক্ষা নেওয়ারও একটা তারিখ ছিল 13ই মার্চ। হঠাৎ করে সরকারি সিদ্ধান্তের পরে আসলে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত 73 অধ্যাদেশ অনুযায়ী, তো এইখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের ভূমিকাটা আসলে কেমন? কাগজ কলমেই রয়েছে বিষয়গুলো, মানে স্বায়ত্তশাসনের যে আলাপটি করলাম, প্রথমত বিশ্ববিদ্যালয় কিন্তু এইভাবে প্রস্তুতি নিচ্ছিল। এই 13ই মার্চ থেকে প্রথমে মাস্টার্স উঠবে, 4th ইয়ার উঠবে, পরবর্তী ধাপে ধাপে যে এই সিদ্ধান্তটা কি ইন্ডিপেন্ডেন্টলি ছিল না সরকারের সাথে আলাপ আলোচনা করে নেওয়া হয়েছিল? এইটা
ভিতরে কিছু আমি মানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রভোস্ট প্রশাসন স্ট্যান্ডিং কমিটির এক ধরনের তাদের সিদ্ধান্ত ছিল, একাডেমিক কাউন্সিল এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সহ মিটিং করে তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছিল এবং এইভাবে কিন্তু সবাই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে সরকার যখন এই বক্তব্যটি দিল, তো মার্চ এপ্রিল মেতে যে আপনি দেখেন তখন সেটা 17ই মে চলে গেল। তো আমি মনে করি এইটাকে 17ই মে মানে বিশ্ববিদ্যালয় যদি তার এই অবস্থানে থাকে, তার ওই মাস থেকে যেটা খোলার কথা ছিল সেখানেই সে আনতে পারে। আমি বললাম যে অন্তত ফোর্থ ইয়ার মাস্টার্সকে যদি সে আলাদাভাবে ব্যবস্থা করে, কারণ তাকে এটি করা উচিত। একই সময় আমি বললাম তো যে আপনি অস্থায়ী আবাসন করতে পারেন, আপনার যদি সমস্যাই হয়, আপনি প্রতিটা হলে মাঠ রয়েছে, অধিকাংশ হলে না, আপনি স্বায়ত্তশাসিত দাবি করছেন, সুযোগ সুবিধা সবই নিচ্ছেন, কিন্তু কিছু কিছু ব্যাপারে আপনি সরকারের সিদ্ধান্ত যেটা হচ্ছে সেটা একেবারে হুবহু সেটা পালন করছেন। এইটাকে একটা দ্বৈততা কিনা? ব্যাপক দ্বৈততা। প্রথমত হচ্ছে না, যেহেতু এখানে একটা কথা বলতে চাই, অবশ্যই যেহেতু এটা জাতীয় ক্রাইসিস, জি জি, তো এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয় সরকারের সাথে সমন্বয় করতে পারে। হ্যাঁ, তাহলে সেই সিদ্ধান্তটা আগে হলো না কেন? এক্স্যাক্টলি, যেটা সমন্বয় করতে পারে, কারণ যেটা একটা জাতীয় অস্বাভাবিক পরিস্থিতি। তো সেখানে এসে সমন্বয়ের যেমন দরকার আছে, সেহেতু তাকে তো বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্টটাকে দেখতে হবে, স্টুডেন্টের স্বার্থটাও দেখতে হবে। আপনি একটি ছবি দেখেছিলেন কিনা, এটা নিয়ে অনেক পত্রিকায় রিপোর্ট হয়েছিল যে লাইব্রেরির বারান্দায় শিক্ষার্থীরা মশারি টাঙিয়ে রাত্রে ঘুমাচ্ছেন। কারণ ওই স্টুডেন্টকে যখন বলা হয়েছে যে আপনি এখানে কেন ঘুমাচ্ছেন, তারা বলছে যে তাদের ঢাকা শহরে স্টে করার মতো ন্যূনতম কোনো অর্থের সামর্থ্য নেই। তারা সায়েন্স লাইব্রেরির চারপাশে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন, টেবিলে এনে পড়তেছেন। এখন এইটি তো বাস্তবতা আছে। হ্যাঁ, যে শিক্ষার্থী, তাহলে এই বাস্তবতাকে আমাদের যেমন দেখতে হবে এবং এটির একটা মানে এটিকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয়কেও তার এই সামগ্রিক আর্থিক ছাড় সহ, হ্যাঁ, আগামী দিনে বিশ্ববিদ্যালয়কে ভর্তি থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এই আর্থিক ছাড় সহ শুরু করে সামগ্রিক বিষয়ে একটা ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আপনার এই করোনার সময় আমরা দেখেছি যে পরিমাণ ড্রপ আউট হয়েছে, মানে শিক্ষার্থীরা ঝরে পড়েছে, ক্লাস 6-7 শিক্ষার্থীরা ঝরে পড়েছে, ক্লাস 5 শিক্ষার্থী শিশু শ্রম নিয়োগ, বাধ্যতামূলক শ্রমে নিয়োগ হচ্ছে। এটি নিয়ে যদি কোনো রিসার্চ হয় তাহলে দেখবেন যে কি পরিমাণ শিক্ষার্থী এই করোনার ফলে তারা শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে। এই ক্ষেত্রে আমি কালকে একজনের বক্তব্য আমি ফলো করেছি, সিপিডির যে ডায়লগটা হয়েছে সেখানে একজন বক্তা বলেছেন যে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা নাকি, সরকারি যে প্রাইমারি স্কুল সেখানকার শিক্ষার্থীরা নাকি এই সময়, যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, এই কারণে তারা নাকি কিন্ডার গার্ডেনে বা অন্যান্য যে কওমি মাদ্রাসার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে তারা চলে গেছে। আমি জানি না এটা কতটা যৌক্তিক, কিন্তু ওনার বক্তব্যটা আমি শুনলাম আর কি। তা হ্যাঁ, এটা লিটন নন্দী যে কথাটা বলছেন যে একটা ঝুঁকি কিন্তু আছে আমাদের, যে ড্রপ আউট হবে কিনা। এবং দেখুন, সরকার কিন্তু একটা সমস্যা কিন্তু সমাধান করছে। আমি যেটা দেখে কিন্তু অবাক হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, যে যাদের ইলেকট্রনিক ডিভাইস নাই তাদেরকে ডিভাইস দিয়েছে, এবং সেটা দিয়েছে যে এই প্যান্ডামিকের সময় তারা ওটা ইউজ করবে এবং পরবর্তীতে এটা স্বাভাবিক পরিবেশ হলে সেটা ফেরত দিয়ে দেবে। এটাকে কিন্তু আমাদেরকে বড় করে দেখতে হবে অবশ্যই। কিন্তু আমি আরেকটা বিষয় একটা জিনিস জানতে চাই, সেটা হলো জাহাঙ্গীরনগরের ঘটনাটা ঘটার পরেই কিন্তু আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে হল খোলার দাবিটা উঠলো, এবং আজকে আমরা গণমাধ্যমে দেখতে পেলাম জাহাঙ্গীরনগরের এই ঘটনাটা তার আশেপাশের এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, এবং যেটার সাথে চাঁদাবাজির একটা সংযোগ রয়েছে। তো সেখানে ছাত্রলীগের নাম এসেছে, ছাত্রলীগের চাঁদাবাজির কারণে সেখানে হল খুলে দিতে হবে, বা এরপরে সেটা অন্যান্য ইউনিভার্সিটিতে আসলো। আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে জানা আছে? সেইখানে আমি এখনো তাদের কোনো পদক্ষেপ আমার চোখে পড়েনি। তবে দেখুন, পত্র পত্রিকার মাধ্যমে আমরা যেটা জেনেছি, সে কারণেই কিন্তু এখানে কিন্তু ওই যে ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ তাদের এজেন্ডা বাস্তবায়ন পদ পদবি সহই গণমাধ্যমে এসেছে। এই ঘটনার যদি সত্যতা হয়, অবশ্যই ছাত্রলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, বা বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা ছাত্রলীগের নাম ব্যবহার করে বা এই ধরনের বিশ্ববিদ্যালয়ের কে ব্যবহার করে সাধারণ মানুষের সাথে এই ধরনের অনৈতিক কাজের সাথে যারা জড়িত থাকে, তবে অবশ্যই ছাত্রলীগের ব্যবস্থা নেবে, এবং আমি আশা করি যে বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কারণ তাদের নিজস্ব এজেন্ডার জন্য তারা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করবে বা ছাত্রলীগকে ব্যবহার করবে, এটা কোনোভাবেই টলারেট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং আজকে দেখুন যে সরকার কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছে। আজকে এই যে 2 মাসের কথা যেটা বলা হচ্ছে, যে মে মাসে যেটা খোলার কথা বলা হচ্ছে, দেখুন আমাদের কিন্তু সামনেই কিন্তু রমজান মাস, এবং আমরা জানি যে আমাদের দেশে সাধারণত রমজান মাসে কিন্তু সব কিছুই বন্ধ থাকে। তা সরকার হয়তো এই ঝুঁকিটা, যেহেতু 1 মাস খুলে বন্ধ করে দিতে হবে,
হ্যাঁ, মানে এখন যদি ক্যাম্পাস খুলে দেওয়া হয় তাহলে 1 মাস চলার পরে কিন্তু না, আবার এত বিশাল স্টুডেন্টকে ভ্যাকসিনের আওতায় এনে তারপরে হল খোলা, এটা এই আসলে যদি একটা সমস্যা। ভ্যাকসিনের আওতায় আনতে হয় তাহলেও কিন্তু 1 মাস সময় লাগবে, কারণ এদেরকে যদি ভ্যাকসিনের আওতায় নিতে হয় তাহলেও কিন্তু 1 মাস সময় লাগবে। তারপরে খুলতে খুলতে কিন্তু রমজান মাস চলে আসবে। তো রমজান মাস সেক্ষেত্রে সরকার একটু ঝুঁকিটা একটু কম নিতে চেয়েছে, কারণ এখানে সরকারের কাছে আমি মনে করি বা আমাদের কাছে প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনই আমাদের কাছে কিন্তু মূল্যবান। এখানে কাউকেই আমরা ছোট করে দেখতে চাই না যে হ্যাঁ ক্যাম্পাস খুলে দিলাম, দু একজন যদি এদিক সেদিক কিছু হয় সেটা কি আর আসে যায়, বিষয়টা কিন্তু এরকম নয়। এখানে প্রত্যেকটা মানুষের জীবনই আমাদের কাছে মূল্যবান, যার কারণে কিন্তু সরকার বলছে জনগণকে সবাইকে টিকা নেওয়ার জন্য, এবং সেটা কিন্তু অনেকেই কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে, এবং এই টিকা নিয়ে কিন্তু কোথাও কোনো আজকে মফস্বলেও কিন্তু মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিভিন্ন ধরনের ইয়াতে গিয়ে মানুষ টিকা নিয়ে আসছে, এটা কিন্তু খুব একটা পজিটিভ দিক রয়েছে। আর আজকে যদি আমরা শিক্ষার্থীদেরকে যদি এখনো গভর্নমেন্ট আজকেও যদি ডিক্লেয়ার করে যে শিক্ষার্থীরা যার যার টিকা নেওয়া শুরু করেন, তাহলেও কিন্তু আমি মনে করি এটা করতে 20 দিন বা 1 মাস সময় আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে বা লিটন নন্দী, সরকার তো বলছে যে সকল শিক্ষার্থীকে টিকা নিয়ে এরপরে হলে ওঠা, তো এই বিশাল একটা কার্যক্রম আপনার কি মনে হয় যে এখানে সফলতা আসবে? এটি মানে সরকারের সফলতা নির্ভর করছে তার কতটুকু সে আন্তরিক এই বিষয়ে, এবং আমি মনে করি এখানে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার যদি এর সঙ্গে একটা সমন্বয় করে এবং একই সঙ্গে ছাত্র সংগঠন বা ছাত্রদের সঙ্গে যদি সমন্বয় করে, তাহলে এটিকে সমাধান করা অবশ্যই সম্ভব। এবং আপনি যে অর্থের কথা বলছেন, মুস্তাক ভাই তখন বলেছেন যে এক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতেই হবে, এবং শিক্ষার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ কোনো লস প্রজেক্ট নয়। এবং একই সঙ্গে যে বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও এক ধরনের প্রথম থেকে যে ধরনের তাদেরকে টাকাটা নেওয়া হচ্ছে এবং তারা বলছেন বিভিন্নভাবে, সেই টাকা রেয়াতেরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ আপনি যদি এইভাবে নিতে থাকেন একটা বিশাল আমাদের একটা ধারণাই আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই হচ্ছে তারা উচ্চবিত্তের সন্তান, এটা কিন্তু ভুল ধারণা। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল অংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা পড়তে আসেন। তো আমি মনে করি সকল শিক্ষার্থীদেরকে এই ধরনের শারীরিক এবং মানসিক সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার একটা বড় প্রয়োজন মনে হবে। কারণ গ্রাম থেকে যে শিক্ষার্থী এখানে আসছেন তারা হয়তো ঝরে পড়তে পারেন, স্কুল থেকে শিক্ষার্থীরা ঝরে পড়তে পারেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী স্টে করবেন তাদেরকে প্রয়োজনে আর্থিক সুবিধা দিতে হবে অন্য ক্ষেত্রে, কারণ এই আদারওয়াইজ তার শিক্ষা জীবনকে কন্টিনিউ করা অনেক ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তাই মনে করি বিশ্ববিদ্যালয় যদি সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই বিষয়গুলোকে তদারকি করে এবং এই ধরনের সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার অধিকারকে মানে শিক্ষাকে এগিয়ে নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সমস্যার সংকটকে মোকাবেলা প্রয়োগ করা খুবই সম্ভব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হলটা খুলে দিয়ে, হ্যাঁ, যারা ছাত্রত্ব শেষ হয়েছে তারা হল থেকে বেরিয়ে তাদেরকে এই সুযোগ একটা সুযোগ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে এখন পুরো হলগুলোকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। আমরা আশা করব সেটা যেমন একেবারে 1 মিনিটে যদি আমি জানতে চাই, লিটন নন্দী যেটা বলছিলেন যে এই যে পিছিয়ে পড়া বা একটু অনগ্রসর বা আর্থিকভাবে দুর্বল যারা, তাদের জন্য একটা শিক্ষা সহায়তা দেয়া, সরকার এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সাহসী উদ্যোগে রয়েছেন, যথেষ্ট অ্যাক্টিভ রয়েছেন আমি বলবো। কারণ আপনি দেখুন যে যেভাবে এই 1 বছরের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়া হয়েছে, সবকিছু এই ধরনের সেটআপ কিন্তু ছিল না, সেই সেটআপ তৈরি করে আজকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে এবং যারা আজকে উনি যেটা বলছেন যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, অবশ্যই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনার সাথে রয়েছেন তাদের দিক থেকে এই ধরনের সহযোগিতা, এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে সরকার যে উদ্যোগ নিয়েছে যে সকল শিক্ষার্থীদেরকে টিকা দিয়ে হোক এবং একটা পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে, স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমরা ক্যাম্পাস খুলি, আমরাও আশা করি স্বাস্থ্যকর পরিবেশ আবার এবং নিরাপদ এই বর্তমান ছাত্র সমাজের সকলের নিরাপদ সাফল্যময় জীবন আমরা কামনা করি, সেই প্রত্যাশা আমরাও করি। জনাব বদিউজ্জামান সোহাগ এবং লিটন নন্দী, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রহিম স্টিল যে কথা বলতে চাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোন আলোচকদের সাথে নিয়ে, আশা করি আপনাদেরকে সাথেই পাবো। তবে যাবার আগে প্রতিবারের মতো বলে যেতে চাই, করোনা এই মহামারীর মধ্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন আমাদের সুন্দর সোনার বাংলাদেশকে। সবাইকে ধন্যবাদ।